এবার টপিক 4, অফেন্সেস এগেনস্ট দ্য পাবলিক ট্র্যাঙ্কুইলিটি, অর্থ কি? জনশান্তি বিরোধী অপরাধসমূহ বা জনসাধারণের বিরুদ্ধে অপরাধ, যে অপরাধ করলে জনসাধারণের সমস্যা হয়, শান্তি বিঘ্নিত হয়, সাধারণ মানুষ যেটা চায় না। 1 নম্বর প্রশ্ন দেখেন, আমার এখানে প্রতিফলিত ধারা আছে 141 থেকে 149 পর্যন্ত, মানে এর মধ্যে আসবে। আমরা জানি আমার এমসিকিউ নোটে খুব সুন্দরভাবে 141 থেকে 149 সবগুলো সেকশনে আলোচনা করা আছে সংক্ষিপ্তভাবে। এর মধ্যে কি আছে? বেআইনি সমাবেশ আছে, বেআইনি সমাবেশের বিভিন্ন পরিস্থিতিতে সাজা আছে, দাঙ্গার সংজ্ঞা আছে, দাঙ্গার বিভিন্ন পরিস্থিতিতে সাজার বিধান আছে, এবং 149-এ কি বলা আছে যে কমন অবজেক্ট নিয়ে যদি কেউ বেআইনি সমাবেশের সদস্য হিসাবে কোনো অপরাধ করে তাহলে সবার দায় সমান, অর্থাৎ সবাই সমভাবে দোষী হবে। এই তো মূল বক্তব্য 141 থেকে 149-এর মধ্যে এগুলোই আছে। আমার এমসিকিউ নোট যদি পাশাপাশি দেখেন তাহলে কিন্তু চমৎকারভাবে এগুলো বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমার নোটের যেটা আমি স্টাইল সাজিয়েছি, অ্যারেঞ্জমেন্ট এরকম যে প্রথমে দেখেন টপিক দিয়েছি, টপিকের আন্ডারে এখানে টপিকের নাম দিয়েছি ইংরেজিতে বাংলাতে, তারপরে কোন ধারাকে টার্গেট করে টপিকটা মানে আমি গুছিয়েছি বা সেট করেছি সেটা, এবং এই টপিকের আন্ডারে যে প্রশ্নগুলো, এটা যেহেতু 4 নম্বর টপিক তাই এখানে দেখেন 4.4.1, 4.2 এভাবে প্রশ্নগুলো সাজানো আছে। এবং অ্যাট এ গ্ল্যান্স এই টপিক থেকে কোন কোন প্রশ্ন আমাদের পড়তে হবে আপনি দেখতে পাচ্ছেন, এবং কতটা লোড নিতে হবে এই টপিকে এটা এক পলকে এক নজরে আপনি দেখতে পাচ্ছেন। এরপর আমি কি করেছি, এরপরে উপরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আবার রিপিট করেছি। যেমন 1.1 বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে, অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, কখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ হিসাবে গণ্য হয়, অর্থাৎ প্রথমে সমাবেশ ছিল শান্তিপূর্ণ, পরে সেটা বেআইনি হয়ে গেছে কোনো ঘটনাক্রমে। তো প্রশ্ন আছে, এবার উত্তর 4.1 নং প্রশ্নের উত্তর, বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি, আমি এতটুকু লিখলাম, তার মানে প্রথম অংশে বেআইনি সমাবেশের সংজ্ঞা আমি লিখবো, তাই টপিকটা দিয়ে দিলাম বাংলা প্লাস ইংলিশ। যদি প্রশ্ন বাংলাতে আসে বেআইনি সমাবেশ অথবা অবৈধ সমাবেশ, অথবা ইংরেজিতে আনলফুল অ্যাসেম্বলি, বাংলা ইংলিশ যেটাতে আসুক না কেন আপনারা বাংলা ইংলিশ উভয় এভাবে যদি দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। অথবা এই পাশে যদি হয়, যেমন এখানে প্রশ্নে কি বলা হয়েছে কখন, তখন আপনাকে উত্তর দিতে হবে যখন। প্রশ্নে যদি কখন থাকে উত্তরে কি দিতে হয়? যখন। প্রশ্নে যদি যা যা থাকে, মানে প্রশ্নে যদি কি কি থাকে উত্তরে দিবেন যা যা বা যে যে। প্রশ্নে যদি থাকে আপনি, উত্তর দিতে হবে আমি। এগুলো আপনারা বিভিন্ন প্রশ্নের উত্তর করার সময় আমরা দেখব। তাহলে যখন একটি বেআইনি যখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হয়, তাহলে প্রশ্ন যদি প্রথম অংশ হয় প্রথম অংশ টপিক দিবেন, দ্বিতীয় অংশ হলে দ্বিতীয় অংশ টপিক দিলেন। যেভাবে প্রশ্ন করবে সেভাবে, দুইটা দেওয়ার দরকার নাই। প্রশ্ন যেমন করবে উত্তরও সেভাবে শুরু করবেন, যেন প্রশ্নের সাথে উত্তরটা কি মিলে মিলে যায়, গতানুগতিক হয়, প্রাসঙ্গিক হয়। সকল সমাবেশ বেআইনি নয়। যে সমাবেশের সদস্যদের মধ্যে সাধারণ উদ্দেশ্য বিদ্যমান এবং সাধারণ উদ্দেশ্যটি যদি কোনো অপরাধ সংগঠনের জন্য হয় তবে তা বেআইনি সমাবেশে পরিণত হতে পারে, আবার বেআইনি সমাবেশেও পরিণত নাও হতে পারে। যেমন আমরা স্কুল কলেজে জাতীয় সঙ্গীতের জন্য যে সমবেত হই সেটাও একটি সমাবেশ, কিন্তু সেটা তো বেআইনি না। আবার কোনো ইসলামী জালসা বা এমনিতে কোনো রাজনৈতিক দলের সমাবেশ বৈঠক এগুলোও কিন্তু কি না, বেআইনি না। আবার আমরা নামাজ পড়ার সময় জামায়াত মানে জামাতে নামাজ পালন করি, তো ইমাম সাহেব দাঁড়ান, আমরা সবাই পেছনে তার অনুসারী হিসাবে মুক্তাদি হিসাবে দাঁড়াই, ইমামের অনুসরণ করি নামাজটাকে। তো ইমাম সাহেব যেটা পড়াচ্ছেন সেভাবে আমরা পড়ি। তো এটাও কিন্তু একটা সমাবেশ, কিন্তু সেটা কোনো বেআইনি সমাবেশ নয়। তাহলে একটা সমাবেশ শান্তিপূর্ণ হলে সেটা কোনো সমস্যা নেই, তাহলে কখন বেআইনি হবে সেটা আমরা দেখব 141 ধারায়। পেনাল কোডের 141 ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা প্রদান করা হয়েছে। অত্র ধারার বিধান মতে 5 বা ততোধিক ব্যক্তি কর্তৃক সরকারি কর্মচারীকে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন করা, আইন প্রয়োগে বাধা দান, অপরাধমূলক অনধিকার প্রবেশ, বল প্রয়োগ বা ভীতি প্রদর্শনের মাধ্যমে সম্পত্তি অর্জন বা সম্পত্তির ভোগ দখলে
অধিকারে বাধা সৃষ্টি করা, মনে করেন আমি একটা সম্পত্তি কিনেছি, সেটা দখলে নিব, নিয়ে আমি সেখানে কোনো বাড়ি করব বা সেখানে কোনো ফসল ফলাবো বা কোনো বিজনেস করার জন্য দোকানপাট তৈরি করব, কোনো ডেভেলপমেন্ট করব। তো এই ভোগ দখলে বাধা সৃষ্টি করছে। তো এটা বাধা সৃষ্টি যদি একদল লোক করে, তারা বেআইনি সমাবেশ করছে, এটা বলতে হবে। বল প্রয়োগ করে কোনো কাজ করানো বা কাজ হতে বিরত রাখা ইত্যাদি, এই পাঁচ প্রকারের যে কোনো একটি কাজ যদি করে, এক বা একাধিক করলেও, একটা করলেও হবে, দুইটা করলেও হবে, বা পাঁচ ধরনের যে কোনো এক বা একাধিক কাজ করলে সেটা বেআইনি সমাবেশ হবে। উপরোক্ত অপরাধসমূহ উপরোক্ত অপরাধসমূহ বা উপর উপরোক্ত অপরাধমূলক কার্যসমূহ সম্পাদন করলে কোনো সমাবেশ বেআইনি সমাবেশ হিসাবে গণ্য হবে। এটি একটি সমাবেশ শুরুতে বেআইনি না থাকলেও পরবর্তীতে বেআইনি সমাবেশে পরিণত হতে পারে। মানে শুরুতে ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে এই পাঁচ প্রকারের যে কোনো কাজ শুরু করে দিলে সেটা কি হয়ে যাবে? বেআইনি হয়ে যাবে। পরের প্রশ্ন, বেআইনি সমাবেশের কোনো সদস্যের কি কি শাস্তি হতে পারে, অর্থাৎ আনলফুল অ্যাসেম্বলির যত প্রকারের শাস্তির বিধান আছে সবগুলো আমাদের আলোচনা করতে হবে। তাহলে পেনাল কোড অনুসারে বিভিন্ন পরিস্থিতিতে বেআইনি সমাবেশের কোনো সদস্যের শাস্তিসমূহ পেনাল কোডের সংশ্লিষ্ট ধারার বিধান মতে নিম্নে উল্লেখ করা হলো। তার মানে যে যে বিধান আছে সবগুলোই উল্লেখ করব। বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি কততে আছে? 143-এ আছে, 6 মাস। দেখেন এখানে যে ভাষা ব্যবহার করা হয়েছে আমার এমসিকিউ নোট থেকে সামান্য ভিন্ন। 143 ধারা বিধান মতে, এখানে আইনের নাম কেন উল্লেখ করলাম না, 143 দিয়ে শুরু করলাম। দেখেন উপরে দা পেনাল কোড আমি বলে দিয়েছি যে পেনাল কোডেরই আমি ধারা উল্লেখ করব, তাই আমি বারবার আর পেনাল কোড লেখার দরকার নাই। যে ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হবে তার শাস্তি অনূর্ধ্ব 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। আমার এমসিকিউ নোটে কিন্তু 6 মাস ব্র্যাকেটে দেওয়া আছে, স/বি অবলিক অর্থ অবলিক উভয়। তো এই অবলিক এই সংক্ষিপ্ত পদ্ধতিতে লেখার দরকার নেই। লিখিত পরীক্ষায় আপনাকে পূর্ণাঙ্গ বাক্য ব্যবহার করতে হবে, না হলে পূর্ণাঙ্গ নম্বর পাবেন না ভালোভাবে। আপনি সংক্ষিপ্তভাবে লিখলে পরীক্ষক বুঝতে পারবেন না। আমার এমসিকিউ নোটে সংক্ষিপ্তভাবে আছে, কারণ আপনাকে তো বৃত্ত পূরণ করতে হবে শুধুমাত্র। আপনাকে আগে বুঝতে হবে, দ্রুত পড়ে মনে রাখার চেষ্টা করতে হবে, তাই এমসিকিউ নোটটা সংক্ষিপ্ত করা হয়েছে। তো লিখিত পরীক্ষায় এভাবে আপনারা শাস্তির বিধানগুলো লিখবেন, আমার এমসিকিউ নোটের মতো করে লিখবেন না, আমি সতর্ক করে দিচ্ছি। 2, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি হচ্ছে 144 ধারায় আছে, কত? 6 মাস থেকে বৃদ্ধি পেয়ে 2 বছর হয়ে যাবে। ছত্রভঙ্গ করার নির্দেশের পরও বেআইনি সমাবেশে অবস্থানের শাস্তি, মনে করেন এক জায়গায় বেআইনি সমাবেশ হয়েছে, তো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, কোনো দাঙ্গার সৃষ্টি হতে পারে বলে পুলিশ এসে নিষেধ করলো যে আপনারা চলে যান, এখানে আর সমাবেশ করা যাবে না। এটা বলার পরেও যদি কেউ সেখানে অবস্থান করে, 145 ধারা বিধান মতে কি হবে? অনূর্ধ্ব 2 বছর সাজা হতে পারে। এরপরে দাঙ্গার সংজ্ঞা। দাঙ্গা কাকে বলে, দাঙ্গার শাস্তিসমূহ কি কি? একের মধ্যে দুইটি, সংজ্ঞা প্লাস পানিশমেন্ট, দুইটাই এখানে রেখেছি প্রশ্নের মধ্যে। দাঙ্গা বা রাইটিং কাকে বলে? পেনাল কোডের 146 ধারায় দাঙ্গা এর সংজ্ঞা প্রদান করা হয়েছে। অত্র ধারার বিধান মতে কোনো বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য পূরণকল্পে, অর্থাৎ পূরণ করার উদ্দেশ্যে, উক্ত বেআইনি সমাবেশ কর্তৃক কিংবা বেআইনি সমাবেশে যোগদানকারী কোনো ব্যক্তি কর্তৃক বল বা হিংস্র পদ্ধতি প্রয়োগ করা হলে উক্ত বেআইনি সমাবেশকে দাঙ্গা বলে। মানে দাঙ্গা মূলত সহিংস বেআইনি সমাবেশকে বোঝায়। অর্থাৎ বেআইনি সমাবেশ করতে এসে যদি কেউ ভাঙচুর শুরু করে, সহিংস আচরণ শুরু করে, তাহলে সেটা কি হয়ে যাবে? দাঙ্গা হয়ে যাবে। তখন দাঙ্গা পুলিশ কি করবে? লাঠিচার্জ শুরু করে দিবে, টিয়ার সেল নিক্ষেপ করবে। দাঙ্গার শাস্তি সমূহ 147 ধারার বিধান মতে দাঙ্গার শাস্তি 2 বছর, আর 148 ধারার বিধান মতে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করার শাস্তি 3 বছর। তবে এক্ষেত্রে দাঙ্গায় অংশগ্রহণের প্রত্যেক সদস্যের নিকট মারাত্মক অস্ত্র থাকতে হবে। দাঙ্গায় 148 ধারায় শাস্তি দিতে হলে, মনে করেন 20 জন ব্যক্তি আছে দাঙ্গা করছে, এই 20 জনের কাছে মারাত্মক অস্ত্র থাকতে হবে, তাহলে 148 ধারায় প্রত্যেকের 3 বছর সাজা দেওয়া যাবে। বেআইনি সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্য কি? এখানে আনলফুল অ্যাসেম্বলি, এখানে রায়োটিং শব্দটা এখানে ভুল ক্রমে লিখিত হয়েছে, এই রায়োটিংটা কেটে দিবেন।
তাহলে বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি ও দাঙ্গা বা রাইটিং এর মধ্যে পার্থক্য নিম্নরূপ। প্রশ্ন বাংলাতে আসুক বা ইংরেজিতে আসুক, যদি বললে যে বেআইনি সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্য, এটাই লিখবেন। যদি আসে আনলফুল অ্যাসেম্বলি ও রাইটিং এর মধ্যে পার্থক্য, এটাই লিখবেন। সংজ্ঞার ধারা, তাহলে বেআইনি সমাবেশের 141 ধারায় বর্ণিত, অপরদিকে দাঙ্গার সংজ্ঞা 146 ধারায় বর্ণিত, একটু আগে আমরা দেখলাম। আমি চাইলে এই যে সংজ্ঞার ধারা এবং সংজ্ঞা একই পয়েন্টে নিয়ে আসতে পারতাম, কিন্তু পয়েন্ট সংখ্যা বৃদ্ধি করার জন্য ধারা এবং সংজ্ঞা আলাদা আলাদা পয়েন্টে 1 এবং 2 ক্রমিকে আমি দিয়ে দিয়েছি, যেন পয়েন্ট আমি একটি হলেও বৃদ্ধি করতে পারি, কারণ যত বেশি পয়েন্ট তত বেশি নম্বর। এবার সংজ্ঞা সংজ্ঞা আমরা একটু আগে দেখেছি, কোথায়, আগের প্রশ্নগুলোতে। দেখেন এই সংজ্ঞা লেখার সময় মাঝখানে এখানে আমি দিলাম অপর দিকে, তারপরে দিলাম হচ্ছে পক্ষান্তরে, মাঝখানে আমি একটা কি অব্যয় পদ যুক্ত করছি, তারপর কিন্তু এখানে অন্যদিকে, তারপর আবার কিন্তু এভাবে অব্যয় পদগুলো সেট করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অপরাধের প্রকৃতি। বেআইনি সমাবেশ অপেক্ষাকৃত লঘুতর অপরাধ, মানে বেআইনি সমাবেশ একটু কি ছোট, আর দাঙ্গা অপেক্ষাকৃত গুরুতর অপরাধ, এর থেকে একটু বড়। সহিংসতা, বেআইনি সমাবেশে সহিংসতা আবশ্যক নয়, অর্থাৎ সহিংসতা না হলেও সেটা বেআইনি সমাবেশ। আর দাঙ্গায় সহিংসতা একটি অত্যাবশ্যকীয় উপাদান বা আবশ্যকীয় উপাদান, মানে এটা থাকতেই হবে, সহিংসতা না থাকলে দাঙ্গা হবে না। জানমালের ক্ষতি, বেআইনি সমাবেশে জানমালের ক্ষতি হয় না, কিন্তু দাঙ্গায় জানমালের ক্ষতি হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে, মানে ভাঙচুর হয়, মানুষ আহতও হয়, মানুষ মারাও যেতে পারে দাঙ্গাতে। পারস্পরিক সম্পর্ক, সকল দাঙ্গায় প্রথমে বেআইনি সমাবেশ থাকে, মানে দাঙ্গা শুরু হওয়ার পূর্বে সেটা কি বেআইনি সমাবেশ। যেমন আমি একজন যুবক, আমি প্রথমে জন্মগ্রহণ করেছি শিশু হিসেবে, তার মানে সকল যুবকই বা সকল ব্যক্তি শিশু আকারে জন্মগ্রহণ করে, তার মানে দাঙ্গা হওয়ার জন্যে বা একজন যুবক হওয়ার জন্য যেমন শিশু ছিলাম আমি, তেমনি দাঙ্গা হওয়ার জন্য বেআইনি সমাবেশ প্রথমে হওয়া লাগবে। কিন্তু সকল বেআইনি সমাবেশ দাঙ্গায় পরিণত না হতে পারে, তেমনি সকল শিশু যুবক হওয়ার আগেও মারা যেতে পারে, এটা বোঝানো হচ্ছে। তার মানে দাঙ্গার মধ্যে বেআইনি সমাবেশ থাকে, কিন্তু বেআইনি সমাবেশের মধ্যে দাঙ্গা নাও থাকতে পারে, কারণ সকল বেআইনি সমাবেশ দাঙ্গায় পরিণত কিন্তু হয় না, দাঙ্গায় পরিণত হওয়ার আগেই সেই সমাবেশ শেষ হয়ে যেতে পারে। এরপরে আমরা শুরু করি প্রবলেমেটিক প্রশ্ন। ক, খ, গ, ঘ এবং উ মারাত্মক অস্ত্রসহ এর বাসায় প্রবেশ করে, তাহলে কয়জন? 5 জন ব্যক্তি প্রবেশ করেছে, তাহলে ধরে নিচ্ছে যে বেআইনি সমাবেশ সম্ভবত আছে। ক ও খ অর্থাৎ 2 জন এর হাত চেপে ধরে, এবং গ ধারালো অস্ত্র দ্বারা কে আঘাত করে, ঘটনাস্থলে মারা যায়, হয়তোবা কোনো ধারালো অস্ত্র, কোনো চাকু বন্য কিছু দিয়ে আঘাত করে একেবারে ঘটনাস্থলে কে মেরে ফেলেছে। তাহলে বোঝা যাচ্ছে যে বাসায় প্রবেশ করে 5 জন, তাদের সাধারণ উদ্দেশ্য কি মৃত্যু ঘটানো, কারণ কে মেরে ফেলবে বলে কিন্তু গেছে। এখন দেখেন এই জায়গায় ক, খ এবং গ এই 3 জন মিলে কাজ করলো, আর ঘ এবং ও কি করলো, সেখানে অবস্থান করলো কিন্তু কিছু করেনি, জাস্ট ভিতরে প্রবেশ করেছে। তাহলে উক্ত মামলায় কে কিভাবে অভিযুক্ত করা যায়? এই প্রশ্নটি হতে পারে উক্ত মামলায় কে কিভাবে অভিযুক্ত করা যায়, অথবা উক্ত মামলায় ঘ এবং উভয়কে কিভাবে অভিযুক্ত করা যায়। তার মানে যারা সেখানে কোনো কাজ করেনি, সক্রিয় ছিল না, নিষ্ক্রিয় অবস্থান করেছে, শুধুমাত্র বিয়ানী সমাবেশের সদস্য হিসেবে ছিল, তাদের কি সাজা হবে, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে সংশ্লিষ্ট আইনের আলোকে আলোচনা করেন। তাহলে ঘটনা আমরা প্রশ্ন থেকে নিব, বিচার্য বিষয় প্রশ্নের মধ্যে আছে প্রাসঙ্গিক আইন। আমরা 149 ধারার বিধান আলোচনা করব। তাহলে 149 ধারার বিধান মতে অত্র ধারার অধীন কোনো ব্যক্তিকে অভিযুক্ত ও দণ্ড প্রদান করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো হলো, তিনি অবশ্যই কোনো না কোনো বেআইনি সমাবেশের সদস্য হবেন, অর্থাৎ উপস্থিত থাকবেন। তাহলে ঘ এবং ও উভয় কিন্তু উপস্থিত ছিল হত্যাকাণ্ডের জায়গায়, অর্থাৎ এর বাসায় ছিল। উক্ত বেআইনি সমাবেশ যে উদ্দেশ্যে সংগঠিত হবে তা তিনি পূর্ব থেকে জানবেন। তাহলে আমরা ধরে নিতে পারি যেহেতু 5 জন একসাথে গিয়েছে কে মারার জন্য, তাহলে ঘ এবং ও জানতো যে আজকে এর খবর আছে, কে মেরে ফেলবে, তো জেনে শুনে কিন্তু ঘ এবং ও এর বাসায় প্রবেশ করেছে। তার মানে বেআইনি সমাবেশের সদস্য তারাও ছিল, তাদের মধ্যে সাধারণ উদ্দেশ্য ছিল। তাহলে সিদ্ধান্তে বলবো আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও 149 ধারা বিধান মতে এটি প্রতীয়মান হয় যে
আমি উপনীত হতে পারে যে না বলে এবার লিখলাম প্রতীয়মান হয় যে। তার মানে ভাষাগত একটু পরিবর্তন করেছি, আপনাদের যেটা ভালো লাগে বা পরীক্ষায় লিখতে গিয়ে যেটা মাথায় আসবে সেটাই লিখে দিবেন। তাহলে এই পাঁচজন ও সহ মোট পাঁচজন ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হিসাবে উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য অর্থাৎ চকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক অস্ত্রসহ এর বাসায় প্রবেশ করে। দেখেন, এই যে লাইনগুলো আমি লিখছি এটা কিন্তু একটু সৃজনশীলতা বা বানিয়ে লিখছি, প্রশ্নের সাথে আমার যে প্রাসঙ্গিক কাহিনীকে ব্লেন্ড করে একত্রে করে লিখছি। তার মানে এই যে পাঁচজন কথা, তারপরে তাদের যে সাধারণ উদ্দেশ্য ছিল মারার জন্য, এবং বেআইনি সমাবেশের সদস্য তারা ছিল, এই কথাটুকু কিন্তু প্রশ্নের মধ্যে আমি যে তথ্য সেই তথ্যের সাথে অ্যাড করে দিচ্ছি। ঘটনাস্থলে ক ও খ চ এর হাত চেপে ধরে এবং গ ধারালো অস্ত্র দ্বারা চকে আঘাত করে খুন করে। এই যে খুন করে শব্দটা আমি কিন্তু বলে দিচ্ছি। তাহলে এখানে পেনাল কোডের ৩০২ ধারায় খুনের অপরাধ সংগঠিত হয়েছে, ডেফিনেটলি হয়েছে। উক্ত ঘটনায় যদিও ঘ এবং ও এর খুনের সক্রিয় অংশগ্রহণ নেই, মানে তারা হাত চেপেও ধরেনি বা তারা আঘাতও করেনি, তবুও তাদের সবাইকে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বিএনপি সমাবেশের সদস্য হিসাবে দণ্ডবিধির ৩০২ এবং ৩৪৯ ধারায় অভিযুক্ত করা যাবে। ১৪৯ কেন? ১৪৯ হচ্ছে সাধারণ উদ্দেশ্য পূরণকল্পে তারা সবাই সদস্য ছিল, তাই সবার অপরাধ সমান, তাই এই সেকশন দিতে হবে। ৩৪ ধারা এখানে আসবে না, ১৪৯ ধারা আসবে, মানে জয়েন্ট লাইবিলিটির কারণে। সুতরাং বলা যায় যে উক্ত ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় উহকে দণ্ডবিধির ৩০২ এবং ১৪৯ ধারায় অভিযুক্ত করে বিচার করা যাবে। এখানে ঘয়ের কথা বললে ঘয়ের কথাই বলতাম, ঘ ও উভয়ের কথা বললে উভয়ের কথাই বলতাম। আরও একটি প্রবলেমেটিক প্রশ্ন, এক্স এই মর্মে এজাহার দায়ের করেন যে সাতজন ব্যক্তি অবৈধ সমাবেশ গঠনে তার জমি ধান কাটা শুরু করে। কতজন? সাতজন। এক্স উক্ত কাজে বাধা দিলে ওয়াই ও অন্য ১০ জন অস্ত্রসহ এক্সকে আক্রমণ করেন। সকল অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোড এর ১৩৮, ১৪৭ ও ১৪৩, ১৪৭ ও ১৪৮ ধারায় অভিযোগ গঠিত হয়। ১৪৯ ধারায় কিন্তু গঠনের কথা বলছে না। সাক্ষ্যে প্রমাণিত হয় যে প্রথমোক্ত সাতজন ব্যক্তি অন্যান্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক ছিল। তার মানে শ্রমিক ধান কাটতে আসছে, তাদেরকে নিয়ে আসছে, তাদের তো আর উদ্দেশ্য ছিল না যে অপরাধ করবে, বা যারা শ্রমিক ছিল তারা তো জানতো না যে এই ধান যাদের জমিতে কাটছি তাদের জমি, মানে যারা নিয়ে আসছে অন্যের জমিতে ধান ধান কাটতে, এটা হয়তোবা তারা শ্রমিক নাও জানতে পারে। তার মানে তারা হয়তোবা নির্দোষ। আমরা দেখি আদালত সকলকে দোষী সাব্যস্ত করে, অর্থাৎ শ্রমিকদেরকেও দোষী করেছে, দিয়ে পূর্বোক্ত ধারাসমূহ অর্থাৎ এই ১৪৩, ১৪৭ এবং ১৪৮ এই তিন ধারাতে চার্জ গঠন করেছে এবং সাজা দিয়েছে, সাজা প্রদান করেন। তাহলে উক্তরূপ সাজার বৈধতা নিরূপণ করুন, মানে বিচারক কি সঠিক সাজা দিয়েছেন, ম্যাজিস্ট্রেটের সাজা কি সঠিক হয়েছে কিনা। তাই এখানে আমি অ্যাডাপটিভ ওয়েতে উত্তর করেছি, দেখা যাক কেমন উত্তর হয়েছে। আপনারা চাইলে এটা প্রপার ওয়েতেও করতে পারেন। এক্স এই মর্মে এজাহার দায়ের করেন যে সাতজন ব্যক্তি অবৈধ সমাবেশ গঠনে তার জমির ধান কাটা শুরু করেন। এক্স উক্ত কাজে বাধা দিলে ওয়াই ও অন্য ১০ জন অস্ত্রসহ এক্সকে আক্রমণ করেন। সকল অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩, ১৪৭ ও ১৪৮ ধারায় অভিযোগ গঠিত হয়। সাক্ষ্যে প্রমাণিত হয় যে প্রথমোক্ত সাতজন ব্যক্তি অন্যান্যদের ভাড়া করা ধান শ্রমিক ছিল বা ধান কাটা শ্রমিক। আদালত সকলকে দোষী সাব্যস্ত করে পূর্বোক্ত ধারাসভা সাজা প্রদান করেন। এটা হচ্ছে ঘটনা। এবার আমরা সিদ্ধান্ত দিব কি ১৪৩, ৪৭ এবং ১৪৮ ধারার পরিবর্তে ১৪৯, সরি ১৪৮ ধারা না দিয়ে ১৪৯ ধারায় চার্জ গঠন করতে হতো। আবার যেহেতু সাক্ষ্যে প্রমাণিত হয় যে প্রথমোক্ত সাত ব্যক্তি অন্যান্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক, তারা শ্রমিক অর্থাৎ নির্দোষ, সেহেতু উক্ত সাতজনকে সাজা প্রদান করাও বৈধ সাজা হয়নি। তার মানে সাতজনকে সাজা দেওয়া ঠিক হয়নি। আবার ১৪৯ ধারায় যেহেতু চার্জ গঠন করে বিচার করা হয়নি, তাহলে আমরা বলতে পারি যে বিচারকের দেওয়া এই সাজাটি অবৈধ। এভাবে উত্তর করতে হবে। আমি এখানে মোটামুটি হ্যাস্টি ওয়েতে উত্তর করেছি, এবং আমার সমস্যা সমাধান অংশে আমি কিন্তু ৪ মেথডে অর্থাৎ ৪ উপায়ে প্রবলেমেটিক প্রশ্নের উত্তর লেখা শিখিয়েছি, প্রপার ওয়েতে, তারপরে অ্যাডাপটিভ ওয়েতে, তারপরে
এই যে অন্যান্য যে দুই প্রকার আছে হ্যাস্টি ওয়েতে, আপনি যে ওয়েতে আপনি পারবেন সেই ওয়েতে এটাকে কনভার্ট করে নিতে পারেন। যদি পরীক্ষার খাতায় সময় কম পান আপনি এইভাবে লিখবেন, যদি বেশি সময় পান আপনি প্রপার ওয়েতে বা অ্যাডাপটিভ ওয়েতে উত্তর করতে পারেন, কোনো সমস্যা নেই, বা কাস্টমাইজ ওয়েতেও করতে পারেন, যেটা মডিফাই ওয়ে। তো মডিফাইড, কাস্টমাইজ, প্রপার বা হ্যাস্টি যে কোনো ওয়ে, পরীক্ষার খাতায় নম্বর কত এবং আপনার সময় কতটুকু আছে তার উপর ভিত্তি করে আপনাকে সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের উত্তরগুলো করবেন। আমার গাইডে কোনোটা প্রপার ওয়েতে আছে, কোনোটা হ্যাস্টি ওয়েতে আছে, আমি বিভিন্ন ওয়েতে করে দিয়েছি। আপনি প্রয়োজনে আপনার মতো করে মডিফাই করে নেবেন, নিজের মতো করে লিখবেন। আচ্ছা, আজকের সর্বশেষ প্রশ্ন, প্রবলেমেটিক প্রশ্ন। এক খণ্ড জমি হইতে কামালকে বেদখল করার জন্য আনসার আলী অন্য 6 জনকে সঙ্গে লইয়া বিভিন্ন অস্ত্রে সজ্জিত হইয়া তার উপর হামলা করে। তাহলে এখানে কামালকে বেদখল করতে চায় কে? আনসার আলী। তাদের মধ্যে একজন ফলা দিয়ে কামালকে বুকে আঘাত করে। তার মানে এখানে কামালকে বুকে যেহেতু আঘাত করা হলো, তাহলে ওই যে আনসার আলী এবং অন্যান্য 6 জন, টোটাল এই 7 জন আছে। তো কামালকে আঘাত করা হলো, তার মানে এখানে কামাল ভিকটিম। তাহলে কিভাবে আপনি এখানে কামাল কথাটা আছে, কামাল কথাটা কেটে দিয়ে আপনারা লিখে নেবেন এখানে আনসার আলী। এখানে কামাল না হয়ে লিখতে হবে আনসার আলী। কিভাবে আনসার আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জ গঠন করবেন, তাহলে কিভাবে চার্জ গঠিত হবে সেটা বলা হচ্ছে। এটাও আপনার 149 ধারার বিষয়টা এখানে আসবে। আলোচ্য প্রশ্নে মোট অপরাধীর সংখ্যা 7 জন। অতএব যেখানে সাধারণ উদ্দেশ্য পূরণকল্পে বেআইনি সমাবেশ ছিল, তাহলে সেখানে আমরা বলতে পারি যে কমন অবজেক্ট ছিল। এই ক্ষেত্রে পেনাল কোডের 326 ফলা দিয়ে কামালের বুকে আঘাত করেছে, তার মানে ফলা মারাত্মক অস্ত্র এবং বুকে আঘাত করলে আমরা ধরে নিতে পারি যে গুরুতর আঘাত হয়েছে, অর্থাৎ 326 ধারার অপরাধ হয়েছে। আর তারা সবাই যেহেতু তাকে বেদখল করার উদ্দেশ্যে গিয়েছিল, তার মানে তাদের কমন ইন্টেনশন আছে, এবং বেদখল করার অংশ হিসাবেই এই বুকে ফলা দিয়ে কামালকে আঘাত করা হয়েছে। তাহলে 326-এর সাথে 349 ধারার বিধান এখানে যুক্ত হবে। তাহলে এখানে এই নামটা আপনারা কি দেবেন? আনসার আলী। আনসার আলী ও তার সহযোগী সকলের বিরুদ্ধে চার্জ গঠন করা যাবে। এতটুকুই উত্তর। হ্যাস্টি ওয়েতে দিয়ে দিলাম। আপনারা ঘটনা বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন এবং ব্যাখ্যা বা সিদ্ধান্ত এভাবে দিতে পারেন। প্রাসঙ্গিক আইনে আপনারা 149 ধারা আলোচনা করতে হবে এবং 126 ধারাও কিছুটা টাচ করতে হবে। আচ্ছা, আরও একটি প্রশ্ন আছে। হ্যাঁ, আরেকটি প্রশ্ন, এটা শেষ প্রশ্ন হবে। 4.8 আব্বাস আলী, নরশের ও আরও 6 জন সহযোগী সহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে শহীদ ও মুনিরের একখণ্ড জমি বলপূর্বক দখল করার পর এক সাধারণ অভিপ্রায়ে বেআইনি জনতাবদ্ধে মিলিত হয়। তাহলে এখানে আমরা আব্বাস আলী, নওশের ও আরও 6 জন, তার মানে টোটাল 8 জন অপরাধী এখানে দেখতে পাচ্ছি। আর ভিকটিম কারা? শহীদ ও মুনির। শহীদ ও মুনির তাদেরকে বাধা দিয়ে ব্যর্থ হয়। তাহলে শহীদ মুনির 2 জন মাত্র ব্যক্তি তাদের সম্পত্তি দখল করে নিচ্ছে, বাকি 8 জন, তাই সাধারণত 2 জন তো 8 জনের সাথে পারবে না, সিচুয়েশন তো বোঝা যাচ্ছে। তাহলে ধস্তাধস্তির এক পর্যায়ে আসামি আব্বাস আলী ডেগার দিয়ে শহীদের বুকে মারাত্মক জখম করে। ডেগার হচ্ছে একটি ধারালো চাকু বা ছোরা টাইপের অস্ত্র, যেটা সাধারণত লম্বা হয়। যাই হোক, এটা মারাত্মক অস্ত্র, মারাত্মক জখম করেছে, তার মানে 326। তাহলে আব্বাস শহীদের বুকে আঘাত করলো। এবং আসামি নওশের আরেকজন অভিযুক্ত ব্যক্তি, যে অপরাধী, মুনিরের ডান হাতে লাঠি দিয়ে বাড়ি মেরে গুরুতর জখম করে। তার মানে একটা 326, আরেকটা কিন্তু 326 না, আরেকটা 325, কারণ লাঠি দিয়ে মেরেছে, আর আরেকটা বুকে ডেগার দিয়ে মেরেছে, সেটা 326। ঘটনাস্থলেই শহীদের মৃত্যু হয়। এই যে একটু আগে বলছিলাম যে 326, এবার 326 302-এ চলে গেল, মানে মৃত্যু হয়ে গেছে শহীদের। বুকে আঘাত করার কারণে হয়তো বা তার হৃৎপিণ্ড বা ফুসফুস এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে, বা অতিরিক্ত রক্তক্ষরণেও মারা যেতে পারে। ডান হাতের কবজি ভাঙ্গার ফলে হাসপাতালে মুনির 24 দিন চিকিৎসাধীন ছিল। 320 ধারা মতে আমরা জানি যে 20 দিন পর্যন্ত অক্ষম থাকলে কিন্তু সে কি হয়? মারাত্মক আঘাতের শিকার হয়। তার মানে 320 ধারার মতে 24 দিন থেকেছে,
তার মানে গুরুতর আঘাতই হয়েছে, কিন্তু লাঠি দিয়ে যেহেতু মেরেছে 326 হবে না, 325 হবে। আর শহীদ যে মারা গেল সেখানে 302। তাহলে দণ্ডবিধি আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখে আসামিদের বিরুদ্ধে যেসব অভিযোগ গঠন করবেন তা পর্যালোচনা করুন। এরপর আমরা উত্তর দেখব। আপনারা চাইলে এটাকে ঘটনা, বিচার্য বিষয়, আহ, তারপরে প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্ত এভাবে দিতে পারেন। আমি জাস্ট সিদ্ধান্তটুকু দিয়ে দিয়েছি। আলোচ্য প্রশ্ন মতে আব্বাস আলী ডেগার দিয়ে শহীদের বুকে মারাত্মক জখম করার মাধ্যমে শহীদের মৃত্যু ঘটানোর জন্য তাদের 8 জনের বিরুদ্ধে সাধারণ অভিপ্রায় বেআইনি জনতাবদ্ধ মিলিত হয়ে খুন করার অপরাধে পেনাল কোড এর 302 ও 149 ধারায় অভিযোগ গঠিত হবে। তার মানে একজন যদিও কি খুন করেছে, যেহেতু সবাই আনলফুল অ্যাসেম্বলির সদস্য ছিল, তাহলে সবার দায় সমান, মানে জয়েন্ট লাইবিলিটি। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করেছেন কি, এই যে প্রশ্ন, এটা জয়েন্ট লাইবিলিটির সাথে কিছুটা মিল আছে। তো অফেন্স এগেনস্ট পাবলিক ট্র্যাঙ্কুইলিটি অর্থাৎ আনলফুল অ্যাসেম্বলি, দাঙ্গা, এইটার মধ্যে যে প্রশ্ন আবার জয়েন্ট লাইবিলিটিরও কিছুটা মিল আছে, যেহেতু 149। তাই জয়েন্ট লাইবিলিটি দেখবেন যে একটা প্রশ্ন আছে ক খ গ ঘ ঙ চ এই সংক্রান্ত, আবার এখানেও সেটা রিপিট করা হয়েছে। হ্যাঁ, তো রিপিট হয়তো বা ভুলক্রমে হয়ে গেছে, আপনাদের এটা রিভিশন হয়ে যাবে। অর্থাৎ যেখানে আসুক না কেন, যেভাবে আসুক না কেন, যেন আপনারা সেটা বুঝতে পারেন বা পারেন। আবার আসামি নওশের মুনিরের ডান হাতে লাঠি দিয়ে বাড়ি মেরে গুরুতর জখম করে তার ডান হাতের কবজি ভাঙার অপরাধে তাদের বিরুদ্ধে 325 ও 149 ধারায় অভিযোগ গঠিত হবে। তাহলে এর 325 আমি আগে বলছিলাম, লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আঘাত করলে 325 হয়। তাহলে কোন কোন ধারায় চার্জ গঠিত হবে? 302, 149, আবার এখানে 325, 149। তার মানে এই দুইটা পৃথক পৃথক চার্জ গঠিত হবে দুইটা অপরাধের জন্য, এবং তাদের বিরুদ্ধে বিচার হবে। এই হচ্ছে মূল বক্তব্য। তো আজকের আলোচনা এতটুকু। এরপরে আমরা টপিক 5 পড়ব। টপিক 5 আপনাদের নেক্সট যে ক্লাস টেস্ট আছে, ক্লাস টেস্ট 1 টপিক 1 2 3 4 পর্যন্ত হবে। রুটিন অনুসারে ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্টের পরে আগামী যে ক্লাস আছে মঙ্গলবারে টপিক 5 অর্থাৎ রুটিন যেভাবে আছে সেভাবে হবে। টপিক 5 আছে হার্ট অ্যান্ড গ্রিভিয়াস হার্ট অর্থাৎ আঘাত ও গুরুতর আঘাত। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।